আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় যে কজন মানুষ সবচেয়ে বেশি আলোচিত ছিলেন এবং একই সঙ্গে সমালোচিত ছিলেন, তাদের মধ্যে অবশ্যই শহীদ উসমান হাদি প্রধানতম। তিনি নিহত হয়েছেন, নির্মমভাবে তাকে মারা হয়েছে। তার মৃত্যু রহস্যে ঘেরা। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, অমীমাংসিত মৃত্যু। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, চক্রান্তের জালে, রাজনীতির শতরঞ্চির খেলায় মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হয়, সেই ছিনিমিনি খেলার মধ্যে যারা ঝরে পড়েন এবং ঝরে পড়ার মাধ্যমে একটি নির্মম ইতিহাস তৈরি করেন, সেই ইতিহাসের একটি বলির নাম উসমান হাদি। আমরা আসলে জুলাই আগস্ট বিপ্লবের সময় খুব অল্প লোককে চিনতাম, খুব অল্প লোককে, এবং যাদের আমরা নাম জানতাম বা চিনতাম ছাত্র প্রতিনিধি হিসেবে, মূলত তাদেরকে ঠিক ওইভাবে ভিপি নুরুর কর্মী বা তার অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাথে তাদের একটা সম্পর্ক হতে পারে, এরকমই তাদেরকে মূল্যায়ন করতাম। হাসনাত বলেন, সার্জিস বলেন, তারপর নাহিদ, মাহফুজের নাম আমরা জানতাম না, পাটোয়ারির নামও আমরা কিন্তু জানতাম না। আমরা সাধারণত হারুনের ভাতের হোটেলে যারা যারা গিয়েছেন, কেবলমাত্র সেই নামগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। কিন্তু যখন শেখ হাসিনার পতন হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, তখন আমরা সমন্বয়কের নামে, কিংস পার্টির নামে বহু মানুষের দাপট দেখেছি। অন্তত ১০০ ছাত্র নেতা সম্মুখ সারিতে চলে এসেছেন, যাদেরকে ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখের আগে আমরা আলাদাভাবে মূল্যায়ন করাতে দূরের কথা, তাদের নামটি পর্যন্ত আমরা শুনিনি। কিন্তু গত ১৭ মাসে এই যে ১০০ মানুষ সারা বাংলাদেশে অনেকের কাছে আলোচিত, সমালোচিত, এবং মনে হচ্ছিল যে শেখ হাসিনার যে বিদায়, যে পর্বটি, এটি তারাই করেছে। এদের মধ্যে হান্নান মাসুদ, সার্জিস, মাহফুজ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ, এদের নাম যেভাবে আসছে তার সঙ্গে সঙ্গে ইনকিলাব মঞ্চের এই উসমান হাদি, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর ব্যারিস্টার ফুয়াদ। ফুয়াদ অবশ্য এবি পার্টির ফুয়াদ, সে অবশ্য আগেই পরিচিত ছিল, মানে শেখ হাসিনার পতনের বেশ কয়েক বছর আগের থেকে তিনি মিডিয়াতে বেশ আলোচিত ছিলেন। তো এই যে বাকি যাদের নাম বললাম, তো এদের মধ্যে উসমান হাদি ছিল অদ্ভুত। মানে আসলে আমি নিজে তাকে দেখেছি, কিন্তু তিনি কেন এনসিপির সাথে নেই, কেন তিনি সমন্বয়ক নন, কেন তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন করলেন, জামাতের সাথে তার কী সম্পর্ক, পিনাকির সাথে তার কী সম্পর্ক, ইলিয়াসের সাথে তার কী সম্পর্ক, ইত্যাদি বিষয়গুলো আসলে আমরা কখনো ভেবে দেখিনি। তারপর হঠাৎ করে সে নির্বাচনে নামলো মির্জা আব্বাসের বিরুদ্ধে। সেখানে লোকজন তাকে ময়লার বাক্স, মানে ময়লা মারত, আজে বাজে কথা বলতো, ওগুলোকে সে ড্যাম কেয়ার করে সে কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছিল। তারপর ক্রাউড ফান্ডিংয়ের নামে সে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল, মানুষজন খুশি মনে তাকে কত টাকা দিচ্ছিল, এগুলো আবার সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাচ্ছিল, এবং নির্বাচনের ময়দানে সে ১,৫০০ ভোট পাবে এরকমই আমরা মনে করতাম, বা আদৌ ভোট নাও পেতে পারে, জামানত বাজেয়াপ্ত হতে পারে। এর বাইরে আমরা আসলে তাকে কখনো মূল্যায়ন করতে পারিনি। এর মধ্যে হঠাৎ করে সে মারা গেল, নিহত হলো। নিহত হওয়ার পর এটা মানে একটা চক্র এমন একটা ভাব তুলল যেন সে এ জাতির মহাত্মা গান্ধী, যেন সে ২৪-এর যে আন্দোলন, জুলাই আন্দোলন, এই আন্দোলনে সে কায়েদে আজম, মানে নেতাদের নেতা, কায়েদে আজম। তো এরকম ভাব।
২ নম্বর হলো যে তার অনেক গুণ। সে কোরআন পড়তে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, দেশকে ভালোবাসতে পারে, আরো কত কিছু। সে কবে বিদ্রোহী কবিতা আবৃত্তি করছে, এইগুলো সব মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে এমনভাবে ভাইরাল করে দেওয়া হলো, যেগুলো মানুষকে আবেগ আপ্লুত করে ফেললো। তার সঙ্গে সঙ্গে তার কিছু কথা, সেটা যেমন আমি মরে যেতে পারি, আমার ছেলেটাকে আপনারা দেখবেন, ইত্যাদি ইত্যাদি। আবার টেলিভিশন টক শোতে সে মাঝে মধ্যে যেহেতু, আমার সাথে তার আসলে আমারই দুর্ভাগ্য যে কখনো সামনাসামনি তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি, কখনো কথা হয়নি। তো আমি শুধুমাত্র টেলিভিশনে তাকে দেখেছি। তো অনেকে বলতেন, মানে তার মৃত্যুর পর অনেকে বলতেন যে টেলিভিশন স্ক্রিনে তিনি খুব জোরে জোরে কথা বলতেন, উগ্রতা দেখাতেন, কিন্তু ইন পার্সন তিনি বেশ ভদ্র, নম্র এবং অনেকটা সহনশীল প্রকৃতির ছিলেন। এবং তিনি একান্ত আলোচনায় তিনি অনেকেই বলেছেন যে আমাকে মেরে ফেলবে, এবং তিনি সরাসরি একটি বিশেষ রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে বলেছেন যে ওরা আমাকে মেরে ফেলবে। এখন ওই যে বিশেষ রাজনৈতিক দলটি, সেই দলটির সঙ্গে তার কী সম্পর্ক ছিল, কি গোপন লেনাদেনা ছিল, বা সেই দলটি কেন তাকে মারবে, এই বিষয়গুলো সে কখনো কারো কাছে ওভাবে বলে যায়নি। ফলে তাকে নিয়ে কিন্তু একটা বিরাট রহস্য রয়ে গেছে। সে যখন আহত হলো, মারাত্মকভাবে আহত হলো, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো, এবং ঢাকা মেডিকেলের যিনি নিউরোসায়েন্স বিভাগের প্রথিতযশা নিউরোসার্জন, তিনি সরাসরি বললেন যে এই রোগী বাঁচবে না, কোনো সম্ভাবনা নেই, তার ব্রেন এমনভাবে ড্যামেজ হয়ে গেছে। কিন্তু আবেগ তৈরি করার জন্য তাকে এভার কেয়ারে নেওয়া হলো, এবং এভার কেয়ারে তখন বেগম জিয়া আইসিইউতে। এবং একই অবস্থাতে সেই যে নিউরোসার্জন, তিনিও বলে বসলেন যে ইট ইজ ইম্পসিবল, তার সার্ভাইভ করা, বেঁচে থাকা, রিগেন করা, এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য এভার কেয়ারে রাখা হয়েছে। তারপর আবার এভার কেয়ার থেকে তাকে খুব কৌশলে নিয়ে গেলা হলো সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুর থেকে আবার তাকে আনা হলো, এবং তখন তিনি মৃত। আনার পরে সংসদ ভবনের মানে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হলো। মানুষ ঝাঁপিয়ে পড়ল। এ মানুষ এনসিপির, এ মানুষ জামাতের, এ মানুষের বিএনপির, না কার? কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়ল। কে বা কারা হঠাৎ করে বলে ফেললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুলের পাশে তার কবর দিতে হবে। এবং তখন পুরো পরিস্থিতি এমন যে ওটা নিয়ে কেউ একটু শব্দ করার মতো অবস্থা ওই বাংলায় তখন ছিল না। তারপর আমরা অনেকে বলেছি যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হবে না। কিন্তু কে কার কথা শুনে? বিপুল গৌরবে তারে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাধিস্থ করা হলো। আচ্ছা, এরপর শহীদ ওসমান হাদির হত্যার বিচার ছাড়া ইলেকশন হবে না, এবং এই ঘটনার সঙ্গে ডেইলি স্টার জড়িত, প্রথম আলো জড়িত, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলে বিদেশি যারা ইউটিউবার রয়েছে তাদের কথা মতো কে বা কারা ডেইলি স্টার এবং প্রথম আলো পুড়িয়ে ছারখার করে দিল। এবং ওসমান হাদির মৃত্যু যেভাবে বাংলাদেশের রাজনীতির কোর্স পরিবর্তন করে দিয়েছে, একই সঙ্গে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনে আগুন দেওয়ার ফলে যে ডিপ স্টেট পলিসি ছিল, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের